হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। তো আজকে আমি একটা জবরদস্ত একটা খুব সুন্দর পরিমিতি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যে চ্যাপ্টারটার নাম তোমরা দেখতে নিশ্চয়ই পাচ্ছ, যে নাম লেখা আছে গোলক। অ্যাকচুয়ালি গোলক কি, এই জিনিসটা আমরা জানবো আজকের চ্যাপ্টারে। গোলকের ফর্মুলা জানবো, গোলকের কিভাবে আয়তন নির্ণয় করা হয়, আর গোলকের কিভাবে আহ, আপনার ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। এই বিষয়গুলো আমরা আজকে একটু আলোচনা করব। আর তার সাথে সাথে এই চ্যাপ্টারের যে বিভিন্ন কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো আমাদের প্রায়শই পরীক্ষা দেখা যায়, তোমাদের টেক্সট বইতে রয়েছে, সেই টেক্সট বই ধরে প্রথমে আলোচনা করবো। ওকে, চলো সময় নষ্ট না করে গোলক কি এই বিষয়টি একটু আলোচনা করি। দেখো, গোলক হচ্ছে ত্রিমাত্রিক একটা দেশে নির্দিষ্ট বিন্দু থেকে সম দূরত্ব অবস্থিত বিন্দুগুলি যে বক্ররেখা বরাবর অবস্থিত হয় তাকে গোলক বলে। সাপোজ আমি যে সংজ্ঞাটা বললাম সেটা হয়তো অনেকে বুঝতেও পারেনি বা বোঝাটা সম্ভব নয়, কিন্তু এটা যখন আমি ক্লিয়ার করে ভালো করে বোঝাবো তখন বুঝতে পারা যাবে। যেমন ত্রিমাত্রিক দেশ কথাটা আমি ইউজ করি, যে ত্রিমাত্রিক মানে যার তিনটে মাত্রা আছে। কটা মাত্রা? এর তিনটে মাত্রা আছে। তিনটি মাত্রা কি কি? হাইট রয়েছে আর দুদিকে সাইড আছে, তাই তো? সেই জন্য এটাকে কি বলা হয়? ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক এমন একটা দেশে এই ত্রিমাত্রিক একটা যে অংশ রয়েছে, ত্রিমাত্রিক একটা অংশ রয়েছে যার মধ্যবিন্দু থেকে প্রতিটা বিন্দুর দূরত্ব সমান হয়, সেই ধরনের বক্রতলকে গোলক বলে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় ফুটবল। ফুটবল একটা সম্পূর্ণ গোলক। কেন গোলক? কারণ আমি সাপোজ মনে করছি একটা বিন্দু, এই বিন্দু থেকে এই একটা এটা সার্কেল হলো, এবারে এর উপরে উপরে থাকে কি গোলক থাকে, তাই না? সাপোজ মনে করছি এটা হচ্ছে 3D। তো এই যে একটা অংশ, এই মধ্যবিন্দু থেকে উপর দিকে গেলেও যেই ডিস্টেন্স পাওয়া যাবে, নিচের দিকে গেলেও যে ডিস্টেন্স পাওয়া যাবে, আর সাইডের দিকে গেলেও সেই ডিস্টেন্সটা পাওয়া যাবে। ওকে, তো সেই জন্য গোলকের একটা প্রকৃষ্ট উদাহরণ হলো আমাদের ফুটবল বা ক্রিকেট খেলার বল বা আমাদের কমলা লেবু। এবারে এই গোলকের আমরা কিভাবে আয়তন নির্ণয় করব বা ক্ষেত্রফল নির্ণয় করব বা আমাদের অর্ধগোলকের কিভাবে নির্ণয় করবো সেটা একটু জেনে নেবো। দেখো, প্রথমে আমি একটা বৃত্ত অঙ্কন করি। বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে পরিধির ওপর যে কোনো যে দূরত্ব সেটাকে আমরা আর বা রেডিয়াস বা ব্যাসার্ধ বলি। আমরা বৃত্ত অঙ্কনের সময় বা বৃত্তের ক্ষেত্রফল নির্বাচনের সময় আমরা কি জেনেছি? বৃত্তের ক্ষেত্রফল সমান কি? পাই আর স্কোয়ার বর্গ একক। বর্গ একক, এটা আমরা জেনেছি, পাই আর স্কোয়ার। সেম, এবারে দেখো, এটা হচ্ছে এমন বৃত্ত, বৃত্তের ক্ষেত্রে যখন আমরা করছি এটা হচ্ছে একটা সমতলিক ক্ষেত্র, তাই না? বৃত্তর ক্ষেত্রে আমরা কি দেখেছি? বৃত্তটা সমতলিক ক্ষেত্র, মানে এর মাত্রা দুটো, দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। মানে সামনের দিকে যাওয়া যায়, পিছনের দিকে যাওয়া যায়, কিন্তু উপরের দিকে যাওয়া যায় না। কিন্তু এখানে এটা কি হয়? গোলকের ক্ষেত্রে কি হয়ে যায়? গোলকের ক্ষেত্রে শুধুমাত্র উপরের দিকে যাওয়া যাবে, নিচের দিকে তা নয়, শুধু পাশের দিকেও যাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে তিন দিকেই যাওয়া যাচ্ছে, সেই জন্য এটা ত্রিমাত্রিক। এবারে বৃত্তের ক্ষেত্রফলের সময় আমরা কি জানি? যে পাই আর স্কোয়ার বর্গ একক। ঠিক গোলকের যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব তখন কি জানবে? 4 পাই আর স্কোয়ার বর্গ একক। ওকে, এই সূত্রটা আমাদেরকে অতি অবশ্যই মনে রাখতে হবে। এবার সাপোজ মনে করো, অনেক সময় হয়, এটা তো আমরা পুরো গোলকের ক্ষেত্রফল জানলাম। পুরো গোলকের ক্ষেত্রফল বলতে সাপোজ ফুটবলটার ওই বাইরের দিকের অংশটা কতটা জায়গা জুড়ে রয়েছে, কতটা বাইরের অংশটা কতটা অংশ রয়েছে, বাইরের কতটা অংশ, সেটা হচ্ছে ক্ষেত্রফল। তেমন ফুটবলের যখন আমরা কোনো ক্ষেত্রফল নির্ণয় করব তখন এই 4 পাই আর স্কোয়ারের সূত্র দিয়ে নির্ণয় করব। সাপোজ মনে করো এমন একটা আমি চিত্র অঙ্কন করছি, অর্ধগোলক। ঠিক আছে, অর্ধগোলকের এই পোর্শনগুলোর ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। কোন পোর্শনগুলো? এই যে
যেখানগুলো আমি মার্কিং করছি সেই পোর্শনটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো পুরো গোলকের যেহেতু 4πr² হয়, এখানে কি হয়ে যাবে, 4-এর জায়গায় হাফ হয়ে যাবে, 2πr² হয়ে যাবে। আবার মনে করো যে শুধু এই পোর্শনটা তো বলেছে, কিন্তু এটার সাথে সাথে আর একটা আমি ছবি অঙ্কন করব, সেম ছবি। আমি তো এই পোর্শনটা এতক্ষণ পর্যন্ত জানলাম ক্ষেত্রফল। সাপোজ মনে করো এই পোর্শনটারও ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলেছে। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে এই পোর্শনের যে ক্ষেত্রফল আছে এটা 2πr² তো লিখলাম, কিন্তু সাথে সাথে এই অংশটাও যে ক্ষেত্রফল, এটা একটা বৃত্ত হবে, বৃত্তের ক্ষেত্রফল যোগ হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, πr²। তাহলে কত হবে এটা, 2πr², আর তার সাথে আর একটা πr² যোগ হচ্ছে, তাহলে কতগুলো হচ্ছে, 3πr² বর্গ একক হচ্ছে। আমাদের ধ্যান দিয়ে মনে রাখতে হবে যে যখন গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তখন হচ্ছে 4πr²। যখন গোলকের এই অংশটা বাদ, এই শূন্য অংশটা বাদ, শুধুমাত্র বাইরের দিকের এই অংশটা নির্ণয় করতে বলছে তখন সেটা হচ্ছে 2πr²। আর যখন এই বাইরের দিকের অংশটারও ক্ষেত্রফল নির্ণয় করব, আর তার সাথে সাথে এই যে মাঝে এই জায়গাটা ফাঁক ছিল, এখানটা যে ফাঁক ছিল, এই ফাঁক অংশটা প্লাস এই অংশটা, এই দুটো অংশেরই যখন ক্ষেত্রফল নির্ণয় করবো তখন কি হয়ে যাবে, 3πr²। ওকে, আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এরপর আমরা আয়তন নির্ণয় করব। কি নির্ণয় করব, আয়তন নির্ণয়ের ফর্মুলাটা কি, আয়তন নির্ণয়। দেখো আয়তন নির্ণয়ের যে ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে 4/3πr³ গোলকের সমগ্র তল বলতে ধরো ফুটবলের ভিতরে কতটা অংশ বায়ু রয়েছে, ফুটবলের ভিতর অংশে যে মেটেরিয়ালটা রয়েছে সেটা এয়ার হতে পারে, বা কোনো নিরেট কোনো গোল, বা তোমাদের এই 5 কেজি বল ছোঁড়ার সময়, ঠিক আছে, ভিতরে কি লোহা থাকে, তো ভিতরে লোহা থাকে, তো সেই যে ভিতরের অংশটা বা তোমার ওই ফুটবলের ভিতরে যে বায়ুটা রয়েছে সেই বায়ুটার পরিমাণ কত, সেইটা হচ্ছে 4/3πr³ ঘন একক। ওকে, এটা গেল পুরো ফুটবলের ভিতরের অংশের আয়তনটা। সাপোজ মনে করো তোমাকে বলে দিয়েছে যে না, আমাকে পুরোটার বলতে হবে না, শুধুমাত্র অর্ধেকটা বলো, শুধুমাত্র কিসের বলো, অর্ধেকটা। তাহলে অর্ধগোলকের আয়তনটা কি হবে, এটা 4/3 আছে, এটাকে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে 2/3πr³ ঘন একক। ওকে, আমাদের এই কয়েকটা সূত্র মাথায় রাখলে এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করা যাবে। যেমন আয়তনের সমগ্র ঘনকের আয়তন হচ্ছে 4/3πr³ এবং অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3πr³ ঘন একক। এবারে ক্ষেত্রফলের সূত্রের সময় কি জেনেছি, সমগ্র গোলকের ক্ষেত্রফল সমান 4πr²। এবারে বক্রতলের ক্ষেত্রফল মানে এই বাইরের বাঁকা অংশটা প্লাস এই যে মাঝের এই যে জায়গাটা ফাঁকা ছিল, দুফালি করার ফলে যে অংশটা পাওয়া গেছে, এই যে অংশটা, এই অংশটাকে যখন অ্যাড করছি তখন কি হয়ে যাচ্ছে 3πr², আর যখন এই ফাঁকা অংশটা ফাঁকাই থাকছে তখন 2πr² হচ্ছে। ওকে, এটা আমরা যখন প্র্যাকটিস করব বিভিন্ন রকম এক্সাম্পল আসবে, সেই এক্সাম্পল থেকে করতে করতে আশা করি আমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো সময় নষ্ট না করে আমরা এক্ষুনি প্রথমের অঙ্কটা করব। প্রথমের অঙ্কটা করার আগে প্রথমে বলে দেবো যে প্রথমে অঙ্কটা পড়ে দেখে নেবো যে অঙ্কটা বলছে আমাদের কি, বা অঙ্কটা কি করতে হবে। ওকে, তো চলো দেখো প্রথমে যে বলেছে এখানে কোশ্চেনে যে একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার। তাহলে গোলক একটা যার ব্যাসার্ধ দৈর্ঘ্য কতটা বলেছে, 10.5 সেন্টিমিটার, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত তা নির্ণয় করো। সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। লক্ষ্য করো এখানে আমাদের ব্যাসার্ধ বলে দিয়েছে, হ্যাঁ বলে দিয়েছে, চলো সেগুলো আমরা একটু মার্কিং করি। ব্যাসার্ধ কত, ব্যাসার্ধকে আমরা আর দিয়ে ডিনোট করি, আর সমান কত 10.5 সেন্টিমিটার, আমি সিএম লিখলাম। দেখো আমি তোমাদের এখানে লেখা শেখাচ্ছি না,
আমি তোমাদের বোঝানো শেখাচ্ছি যে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে? লেখাগুলো তোমরা নিজেরা করতে পারো আই থিঙ্ক। ওকে, তাহলে গোলকের ব্যাসার্ধ কত? 10.5 সেন্টিমিটার। এটাকে যদি দশমিকটা তুলি তাহলে কি হবে? 105, দশমিকের জন্য 1, দশমিকের পরে কটা সংখ্যা রয়েছে? একটা, সেই জন্য একটা শূন্য হলো। তাহলে এত সেন্টিমিটার। তাহলে গোলকের ব্যাসার্ধ জানি। এবারে গোলকের ব্যাসার্ধ যদি জানি, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আমি জানি? হ্যাঁ জানি। কি? 4πr² বর্গ একক। কি বললাম? 4πr²। দেখো 4-এর মান তো 4 হয়, পাইয়ের মান কত হয়? 22/7 হয়, আর আর এর মান এখানে তো অলরেডি দিয়ে দিয়েছে, তাহলে মানগুলাই পুট করব, অঙ্ক বেরিয়ে যাবে। লিখে নি তাহলে কি? অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি? সূত্রটা লিখি প্রথমে, 4πr² বর্গ একক। সূত্রটা লিখলাম। ওকে, এরপর কি? 4-এর জায়গায় 4 লিখবো। বেশ, পায়ের জায়গায় পায়ের মান কত? 22/7 লিখবো। আর মানে রেডিয়াস। রেডিয়াস দেখো বইয়ে বলে দিয়েছে, লিখে নিচ্ছি আমি এখানে 105/10। এবার স্কোয়ার, স্কোয়ার মানে ডবল করে লিখবো, 105 গুণিতক 105, আর এখানে 10 গুণিতক 10। এটা ক্যালকুলেশন করলেই তোমাদের উত্তর চলে আসবে। ওকে, তো চলো সময় নষ্ট না করে ফটাফট করে ক্যালকুলেশনগুলো করে নিই। কী করে করবো দেখো, লক্ষ্য করো, এই যে 10টা রয়েছে, 10 দুগুণে 20, 5 দিয়ে ভাগ করলাম, 10কে 5 দিয়ে ভাগ করলে 2 হলো, 105কে 5 দিয়ে ভাগ করলে 21 হবে। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। এবার দেখো সেম একই এটা কাটলাম, 10 দুগুণে 20, আবার এখানে 105টা কত হবে? 21 হবে। বেশ, দেখো এখানে 4 আছে, এখানে 2 দুগুণে 4, ক্যান্সেল আউট হলো। বেশ, কোনো অসুবিধা নেই। এবার দেখো 7 আছে, আর এখানে 21 আছে, 3 7 21, তাহলে কি পড়ে আছে? একটা 22 পড়ে রয়েছে, ইন্টু 21 পড়ে রয়েছে, ইন্টু 3 পড়ে রয়েছে, এত বর্গ একক। এবার তোমরা যদি ধীরে ধীরে ক্যালকুলেশন করো, কি পাবে? 66 × 21। এবার এটাকে গুণ করলে কত হবে? এখানে একটু গুণ করে আমি সাপোজ এখানটা গুণটা করে দেখে নিই, 66 × 21। 6 1 6, 6 1 6, 6 2 12, 6 2 12 13, 6 6 2 8, 3 1, 1 3 8 6, 1 3 8 6, 1386 বর্গ সেমি। এটা সেমি হয়ে যাবে। ওকে, তাহলে উত্তর কত হলো? ক্ষেত্রফল 1386 বর্গ সেমি। আমাদের এখানে যে অঙ্ক বলেছে যে যেই একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হলো 1386 বর্গ সেন্টিমিটার। ওকে, সো আই থিঙ্ক ডিয়ার স্টুডেন্ট প্রত্যেকে এই অঙ্কটা বোঝা গেছে। চলো আমরা এরপর 2-এর দাগের অঙ্কটা করি। উত্তর যেগুলো আছে সেগুলো আশা করি তোমরা লিখতে পারবে বই ধরে, যে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এটা লিখে নেবে। ওকে, তো চলো সমালোচনা করে আমরা 2-এর দাগেরটা করি। দেখো 2-এর দাগেরটা কি বলেছে, যে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা খরচ হয়। তাহলে একটা চামড়ার বল যেটা গোলকের আকার হয়, অবশ্যই তোমরা জানো নিশ্চয়ই, চামড়ার বল, ফুটবল বলো, ফুটবল যে চামড়ার বল হয় সেগুলো কি আয়তন হয়? গোলকের আয়তন হয়, যার প্রতি বর্গ সেমিতে খরচ কত হয়? 17.50 টাকা। ওকে, তাহলে এবারে হিসাব করে দেখলাম যে 431.20 টাকা খরচ হয়ে গেছে। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? এই অঙ্কটি একটু ভালো করে মন দিয়ে প্রথমে বুঝি। খরচ কত হয়েছে? 431.20 টাকা টোটাল খরচ হয়েছে। ওকে, প্রতি বর্গ সেমিতে কত খরচ হয়েছে? প্রতি বর্গ সেমি কত খরচ হয়েছে? 17.50 টাকা। কি জানতে চেয়েছে? ব্যাসার্ধ মানে 2r, এটা জানতে চেয়েছে। ওকে, তো
তো চলো ভিডিওটা একবার পজ করে তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করতে থাকো, দেখবে তোমরা নিজেরাও করতে পারবে। আশা করি তোমাদের হয়ে গেছে। চলো এরপর আমি জিনিসটা তোমাদের ক্লিয়ার করি। ফুটবল, আমি একটা ফুটবলের ছবি অঙ্কন করছি, একটু বড় করে ফুটবলের ছবি অঙ্কন করছি, ঠিক আছে? সাপোজ এটা একটা ফুটবল, ঠিক আছে? এবারে প্রতি বর্গ সেমিতে কত খরচ হয়েছে? আমি সাপোজ এই অংশটায় খরচ হয়েছে কত? 17.5। আমি সাপোজ এইটা ধরে নিচ্ছি, ঠিক আছে? এটা 1 বর্গ সেমি ধরে নিচ্ছি। কত খরচ হয়েছে? 17.50 টাকা খরচ হয়েছে। তাহলে এবারে পুরোটাতে কত খরচ হয়েছে সেটাও বলে দিচ্ছি। কত বলেছে? 431.20 টাকা পুরোটা বলে দিয়েছে। জানতে কি চেয়েছে? সাপোজ এইটা হচ্ছে, যদি এখান থেকে কেন্দ্র থেকে এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ আর এটা হচ্ছে ব্যাস, এটা আমাকে বলতে গেছে কত হবে, ঠিক আছে? তাহলে দেখো এই যে চামড়ার বলটা তৈরি করেছে, তার মানে কি বাইরের দিকের অংশটা চামড়ার যে এটা সেটার উপর কাজ হয়েছে, তাই না? বইতে কি বলেছে? চামড়ার বল তৈরি হয়েছে। তাহলে চামড়ার বলটা কি ভিতরের অংশ লেগেছে না বাইরের অংশ? অবশ্যই বাইরের অংশ। তাহলে এখানে এটা ক্ষেত্রফল হয়েছে, ক্ষেত্রফলের উপর কাজ হয়েছে। তাহলে ক্ষেত্রফলেতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতি বর্গ সেমিতে খরচ হয়েছে কত? 17.50 টাকা। এই ভাষাটা কি আমরা একটু সাজিয়ে লিখব। কিরকম লিখব? যেমন 17.50 টাকা খরচ হয় কত? 1 বর্গ সেমি বল তৈরি করতে, বল তৈরি করতে। দেখো এই ভাষাটা কি আমি লিখছি। তাহলে 1 টাকা খরচ হয়, নিশ্চয়ই কম হবে। তাহলে 1/17.50 বর্গ সেমি, এগুলো লিখে দিলাম। এবার দেখো টোটাল কত খরচ হয় এইটা। তাহলে টোটালটা পেয়ে যাচ্ছি, মানে কি পুরো অংশের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব, তাই না? তাহলে লিখি আমি 431.20 টাকা খরচ হয়েছে। নিশ্চয়ই এটা গুণ হবে। 431.20 ডিভাইডেড বাই 1750, গুণিতক একটা লিখে নি, কারণ 1 দিয়ে গুণ করলে এটাই হয়, তাই আমি লিখে নিই। ওকে, এবারে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে অঙ্কটা আগিয়ে নিয়ে যাব। এই শূন্য কেটে গেল। দশমিকের বদলে এখানে আমি 1 লিখলাম, দশমিকের পর একটা সংখ্যা, সেই জন্য 0 দিলাম। এই দশমিকটার বদলে অপোজিট সাইডে মানে নিচে হয়, যেহেতু এটা উপরে চলে যাবে সেহেতু একদম ডাইরেক্ট উপরে লিখে দিচ্ছি। দশমিকের বদলে 1 লিখলাম, তারপর একটা সংখ্যা আছে তো একটা 0 দিলাম। তাহলে এই দশমিক, এই পয়েন্ট উঠে গেল, আর এই 10 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কি বেঁচে আছে একটু ভালো করে সুন্দরভাবে লিখে নিই। কি বেঁচে আছে দেখো, উপরে 4312 আর নিচে আছে 175। ওকে, এবারে তোমরা যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি আনসারটা পাবে সেটা একটু দেখতে হবে। ক্যালকুলেশন করলে দেখবে যে 24.64 আমাদের আনসার আসছে। কত আসছে আনসার? 24.64 আনসার আসছে। তোমরা একটু কাটাকাটি করবে, কাটাকাটি করলে তবেই আনসারটা আসবে, বা একটু ভাগও করতে পারো, ভাগ করলে তারপর আনসার আসবে। ওকে, তাহলে এটা কি হলো? এত বর্গ সেমি ক্ষেত্রফল পেলাম। তাহলে এই যে বাইরের অংশের ক্ষেত্রফলটা, যেই ক্ষেত্রফলটা তৈরি করতে খরচ হয়েছে 431.20 টাকা, তার ক্ষেত্রফল কত? 24.64 সেমি স্কোয়ার। তাহলে এইটা ক্ষেত্রফলটা পেলাম পুরোটার, তাই তো? এবারে আমাকে কি ক্ষেত্রফল চেয়েছে? না, চায়নি। কি চেয়েছে? 2r এর মান চেয়েছে। তাহলে আমরা এখানে যদি লিখি যে আমরা জানি আমরা কি জানি? সমগ্র তলের ক্ষেত্রফল কি বলো? সমগ্র তলের ক্ষেত্রফল আমরা করে আসছি। কি করে আসছি? 4πr²। কি করে আসছি? 4πr²। তাহলে 4πr² কি বেরিয়েছে? 24.64। আমি লিখে দিলাম 24.64। এখান থেকে দেখো আমি r² এখানে রেখে দিলাম।
রেখে দিলাম। তাহলে দেখো 24 6 4টা লিখলাম, দশমিকের বদলে 1 দিলাম, তারপর দুটো শূন্য লিখে দিলাম। 4টা গুণের আকার আছে, এদিকে আসলে উপরে না বসে নিচে বসবে। পায়ের মান হচ্ছে উপরে আছে, নিচে বসবে 22, এই নিচে 22 7 না হয়ে একদম উপরের দিকে 7 করে দিই। ঠিক আছে, এরপর আমরা একটু কাটাকাটি করব। কাটাকাটি করার পর আমরা অ্যাকচুয়াল জায়গায় পৌঁছাবো যে কোথায় অঙ্কটা করতে হবে। দেখো একটু যদি আমরা কাটাকাটি করি, এইটাকে কি 11 দিয়ে কাটা যাবে? একটা ভেবে দেখি তো তাহলে কাটা যায় কিনা। 11 দুগুণে 22, 23 24, 2 11 দুগুণে, হ্যাঁ কাটা যাবে। 11 দুগুণে এখানে লিখছি 11 দুগুণে 22, 23 24, তাহলে 2 10 4 26 হলো। ফের হ্যাঁ 2 দিয়ে 11 দুগুণে 22, 22 4 হবে, 4 4 44, 4 11 44। তোমরা পারলে একটু রাফে করে নাও, আমি এখানে রাফে দেখেছি 2 4 6 4। 11 দিয়ে কাটবো, 11 দুগুণে 22, 2 কোদে 4, 2 6 হলো। 11 দুগুণে ফের 22, 2 কোদে 6, 4 দিতে এই 4টা এবার নামবে। ওকে, 11 4 11 40 হয়ে গেলো। এবার এখানে কি হবে, এটা 2 হয়ে যাবে, বেশ মিটে গেল। এখান পর্যন্ত কোনো বুঝতে অসুবিধা নেই। চলো আগের লাইন যাই। আচ্ছা এখানটা একটু হিজিগিটি হয়ে যাচ্ছে, সেই জন্য আগের লাইনটা যাওয়ার আগে আমি একটু এখানটা লিখে নেব। 2 2 4 ইন্টু 7 আর নিচে 100 ইন্টু 4 ইন্টু 2। ওকে, লিখে নিলাম। চলো এরপর আমরা আরেকটু আগিয়ে যাব। কি আগিয়ে যাব দেখো, আর কি কাটা যাবে? হ্যাঁ কাটা যাবে। দেখো এই পোর্শনটা 4 দিয়ে কাটা যায়, হ্যাঁ কাটা যায়। একটু দেখে নিই, 2 2 4, 4 5 20, এই 2 নামলো, 4 নামলো, 4 6 24। তাহলে 4 দিয়ে যদি কাটি তাহলে কত হবে? 4 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 56, আর এটা 4 1 4। ওকে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর একটু আগিয়ে যাওয়া যাক। এই যদি 56কে আমরা কাটি, কত দিয়ে কাটবো? আমরা 2 দিয়ে তো কাটা যাবে, আমি একটু বেশি কাটার চেষ্টা করছি, 4 দিয়ে কাটি। 56কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 4 1 4, 1 6, 4 4 16, 4 14 56। চলো এখানে আমি 14 করলাম, আর এটা 4 দিয়ে কাটলে 25 হবে। আর একটু কাটা যাবে, কি কাটা যাবে? 2টা দিয়ে কাটবো, 2 1 2 7। তাহলে লক্ষ্য করো 7 আর 7 49, আর এখানে শুধু 25 বেঁচে আছে নিচে। তাহলে এটা কার মান বেরোলো? আর স্কোয়ারের। উত্তর চেয়েছে আর স্কোয়ার না, তাহলে এই পোর্শনটা আমরা দেখাচ্ছি। আর সমান কি, স্কোয়ারটা যখন সমানের অপোজিট দিকে যাবে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। 49/25। 49 মানে কি? 7 ইন্টু 7, তাহলে উপরে 7, আর 25 মানে 5 5 25, 5 হলো। তাহলে 7/25 ব্যাসার্ধ। তাহলে আর এর মান কত বেরোলো? 7/25 বের হয়েছে, কিন্তু আমাকে কি বলতে, সরি 7/5 বের হয়েছে, কিন্তু আমাকে কি আর এর মান চেয়েছে? না, কি চেয়েছে আমাকে? দেখো 2r। তাহলে এখানে 2r সমান 7 ইন্টু 2/5 সমান 14/5। এবার এটা যদি একটু পূর্ণ করে নিই, 14 5 দুগুণে 10, 4 নামলো, তার 2 পূর্ণ 4 এর 5। এটা হচ্ছে আমাদের আনসার, ফাইনাল আনসার। ওকে, তো আশা করি তোমরা 2 এর দাগের সমস্ত অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে, কোনো অসুবিধা নাই, তোমরা আমাকে কোশ্চেন করতেই পারো কমেন্ট সেকশনে গিয়ে। ওকে, চলো দেখা হচ্ছে 3 এর দাগের অঙ্কটা এরপর আমরা করব। 3 এর দাগের অঙ্কটা কি, প্রথমে সেই অঙ্কটা আমরা একটু পড়ে নেব। অঙ্কটা পড়ে নেওয়ার পর আগে যাব। দেখো বলেছে যে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। তাহলে স্কুলে যে আমাদের ওই বল ছোড়া হয় না শর্টপাট খেলার জন্য, ওই বলটা তার ব্যাসের দৈর্ঘ্যটা কত বলেছে? 7 সেমি। বলটি কত ঘন সেমি লোহা আছে ভিতরে হিসাব করে লিখি। চলো 3 এর দাগেরটা আমি পড়লাম। একটা বল যার ব্যাসার্ধ না ব্যাস বলেছে? ব্যাস বলেছে। ওকে, 3 একটা ব্যাস মানে কি? 2r। 2r কত? 7 সেন্টিমিটার, এটা বলে দিয়েছে। এবারে কি বলেছে? এই যে বলটা আছে,
এই বলের যে ভিতরের অংশটা, ঠিক আছে, ফুটবল হলে ভিতরের কতটা আয়তনের হাওয়া রয়েছে সেটা জানতে পারতাম। আর যেহেতু এটা লোহার বল, তাই লোহার বলের ভিতরে কতটা অংশ লোহা রয়েছে সেটা জানতে গেলে কি করতে হবে, ভিতরের অংশে কতটা মেটেরিয়াল আছে সেটা জানতে গেলে আমাকে আয়তন জানতে হবে। আয়তনের আমরা ফর্মুলা কি, গোলকের আয়তন, আয়তনের সূত্র কি জানি আমরা, আয়তনের সূত্র 4/3 পাই আর কিউ ইউনিট কিউ বা ঘন কিউ। তাহলে এই সূত্রটা আমরা আশা করি প্রত্যেকে জানি যে 4/3 পাই আর কিউ। দেখো 4/3 মানে 4/3 হয়, পায়ের মান হচ্ছে 22/7 হয়, আর এর মান তো এখানে আমি জানি, তো ব্যাস করে ফেলতে পারবো। এবার দেখো এখানে একটু কাজ করা রয়েছে যে আর 2r = 7 দিয়েছে, কারণ ব্যাস দিয়েছে, ব্যাসার্ধ ডাইরেক্ট দেয়নি, কথাটা মাথায় রাখতে হবে। ব্যাস দিয়েছে, ব্যাসার্ধ দেয়নি, কিন্তু দরকার আমার আর, তাহলে করতে গেলে কি করতে হবে, 2r = 7 বা আর সমান কি, এই দুইটা গুণের আকারে আছে আর এর সাথে, সেই জন্য এটা ভাগের আকার হয়ে যাবে 7/2 cm। আর এর মানটা আমি কি পেয়ে গেলাম। ওকে, এবারে কি জানবো, এবারে কি সূত্রটা ইউজ করব। সূত্রটা ইউজ করতে গেলে কি করতে হবে, লিখতে হবে যে বলটির কত ঘন সেমি লোহা আছে, অতএব বলটিতে লোহার পরিমাণ সমান, সূত্রটা লিখে দিয়ে একবার, 4/3 পাই আর কিউ ঘন একক। ওকে, এবারে 4/3 জায়গায় 4/3, পায়ের জায়গায় কি লিখবো, 22/7, আর আর কিউ মানে আর কে আমি 3বার লিখবো, আর কত 7/2, চলো লিখি 7/2, একবার লিখলাম, আর একবার লিখলাম, আর একবার লিখলাম, আর ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম ঘন সেমি। ওকে, এবারে অঙ্কটা সবটা করা হয়ে গেছে, এরপর কাজ কতটুকু রয়েছে, শুধুমাত্র ক্যালকুলেশনের কাজটা বাকি রয়েছে। শুধুমাত্র কিসের কাজ বাকি আছে, ক্যালকুলেশনের। চলো ফটাফট করে ক্যালকুলেশন কাজটা করে নিই। দেখো এইখানে 7, এই 7 কেটে গেল, বেশ, এই 4, এই 2 কেটে গেল, দেখো 2 2 4, 4 4 সে কেটে গেল, আর কি বেঁচে রয়েছে, এই 2 পড়ে আছে, 2 এখানে 11 2 22। ওকে, তাহলে নিচে কি পড়ে আছে, নিচে শুধুমাত্র 3 পড়ে রয়েছে, আর উপরে কি পড়ে আছে, দেখো 11 পড়ে আছে, এখানে 7 পড়ে আছে, এখানে 7 পড়ে আছে, 7 7 49 × 11। এবারে 49 × 11, 49কে 11 দিয়ে গুণ করলে কি হয়, 9 11 99, হায় থাকে কত, হায় থাকে 9, 4 11 44, 44 আর 9 44, 45 46 47 48 49 50 51 52 53, 53, আর নিচে কি 3 আছে। এবারে যদি এটা পূর্ণ করে দিই, পূর্ণ আকারে সবসময় যে করতে হবে তার কোনো মানে নেই, চলো একটু করিয়ে নিই। 3 1 3, 3 করে দেবে 5, 2 দিতে, এই 3 নামলো, 3 7 21, 1 করে দেবে 3, 2 দিতে, আচ্ছা 9 আসলো, 3 9, 3 9 কত 27, 7 করে দেবে 9, 2 দিতে, এই 2টা উপরে যায় আর এই 3টা নিচে আছে, এত ঘন সেমি। ওকে, আশা করি তোমাদের প্রত্যেকের 3-এর দাগের অঙ্কটা আশা করি বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তাহলে কি করবে, অবশ্যই কমেন্টে জানিও। চলো এরপর আমরা নেক্সট অঙ্কটা করব। 4 দাগের অঙ্কটা প্রথমে পড়ে নেব কি বলেছে। দেখো বলেছে যে 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসযুক্ত একটি নিরেট গোলক। নিরেট গোলক মানেটা কি প্রথমে বুঝবো। নিরেট গোলকের মানে যদি বুঝতে পারি তাহলে অঙ্ক আমার কমপ্লিট, বোঝা কমপ্লিট। ওকে, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাসযুক্ত একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তা নির্ণয় করো। বেশ, আচ্ছা তোমরা ক্লাস 7 8 সম্ভবত আছে আর্কিমিডিসের সূত্র, তাই না? আর্কিমিডিসের সূত্র পড়ে থাকবে, তোমাদেরকে এইটা নিয়ে একটু আলোচনা করে দিই, তারপর আমি অঙ্কটা আলোচনা করব। সাপোজ মনে করো একটা পাত্র অঙ্কন করছি আমি, ঠিক আছে?
ওকে, মনে করো পাত্রটা এখান পর্যন্ত জল ছিল, কি ছিল, এখান পর্যন্ত জল ছিল। এবারে এই পাত্রতে এমন একটা তুমি পদার্থ ফেললে যে পদার্থটা জল শোষণ করে নেয় না। মাটি ফেললে মাটিতে জল শোষণ করে নিতে পারে, তাহলে এখানে কি ফেলা হচ্ছে, সেই জন্য নিরেট গোলক। নিরেট গোলক মানে ফাঁপা নয়, মানে তার ভিতরের দিকে কোনোভাবে হলেও জল যাবে না, ঠিক আছে। এই গোলকটাকে আমি এখানে ফেললাম, ঠিক আছে, এখানে ফেললাম। সাপোজ ছোট একটা বলের মতো লোহার একটা ছোট বল আমি এখানে ফেললাম, তাহলে জলের আয়তনটা কি এখানেই থাকবে? থাকবে না, এই অংশে থাকবে না। এই যে নিরেট গোলকটা যতটা আয়তন ততটা অংশ উপরের দিকে লিফট করে যাবে, উঠে যাবে। কি করবে? যদি এখানে আয়তন থাকে, আয়তনটা এই যে চিহ্ন যেই অংশটা দিচ্ছি এখান পর্যন্ত চলে যাবে। সাপোজ তোমরা যখন বাড়িতে, এটা তোমরা বাড়িতে নিজেরাও করতে পারো, সাপোজ গ্লাসে একটা উঁচুর জল নিলে, সেই জলের ভিতরে তুমি তোমার হাতটা মুঠো করে ঢোকালে, তো দেখবে জল উপচে পড়ে যাচ্ছে। কতটা উপচে পড়ছে? তোমার হাতের আয়তনটা যতটা ততটা উপচে পড়বে। কতটা পড়বে? তোমার হাতের আয়তনটা যতটা ততটাই বাইরের দিকে উপচে পড়বে। তাহলে কতটা জল এখানে অপসারিত হবে? যতটা এই গোলকের আয়তনটা। গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউ। এবার আমরা এখানে বই থেকে কি পড়ে জেনে নিয়েছি বলো? ব্যাসটা মানে 2r এর মানটা জানি। কত 2r এর মান? 2r এর মান হচ্ছে 28 cm। তাহলে আর সমান কত? 14 cm, তাই না? এটা বই থেকে আমরা পড়েছি, জেনে নিলাম। তাহলে আমাকে যদি নির্ণয় কি করতে হবে? গোলকের আয়তন। গোলকের আয়তনের ফর্মুলা লিখেছি, তাহলে আমরা লিখব কি? গোলকের আয়তন সমান গোলকের আয়তন। গোলকের আয়তন গোলকের আয়তনের ফর্মুলাটা আরেকবার লিখে নিই। 4/3 পাই আর কিউ। 4/3 যেমন আছে তেমন থাকলো, এখানে হচ্ছে ঘন একক হবে। পায়ের মান কত? 22/7। আর এর মান কত? 14। 14কে কবার লিখব? 3 বার লিখব। ওকে, এবার যদি ক্যালকুলেশন করি, লক্ষ্য করো 7 1 7, 7 2 14, আর কোথাও কাটা যাবে না। তাহলে এবারে আমাকে গুণ ভাগ করতে হবে। 4কে যদি 2কে আমি 4 দিয়ে গুণ করলে 8 হয়, 8কে 22 দিয়ে গুণ করলে কত হয় একটু বলি দেখি। 8 2 16, হাতে 1, 8 2 16কে 17, আর কি পড়ে আছে 14 × 14। বা অনেক বড় গুণ হবে, ঠিক আছে, তোমরা একটু কষ্ট করে করবে। আর নিচে কি 3 পড়ে আছে। তাহলে এটা যদি আমরা গুণটুন করি কত হয় সেটা একটু দেখে নিই। 176, এটা রাফ ইউজ করছি। আর এটা 14। 4 ছক 24 4, হাতে থাকে 2, 4 7 28, 28 আর 2 30, 0 হাতে থাকে 3, 4 1 4 আর 3 7, 6 1 6, 7 1 7, 1 1 1, 4 6 7 7 14, 4 হাতে থাকে 1 1 2, 4 ছক 24, 4 7 28 আর 2 30, 4 7 28 আর 2 30, 0, 4 1 4 আর 3 7। ওকে, ঠিক আছে। তাহলে কত হয়েছে? এর সাথে আবার এই 14টা গুণ, চলো করে দিই। 4 4 16, হাতে থাকে 1, 4 ছক 24 1 25 5, হাতে থাকে 2, 4 4 16 আর 2 18 8, হাতে থাকে 1, 4 2 8 আর 1 9। বেশ, আবার করতে হবে। 4 1 4, 6 1 6, 4 1 4, 2 1 2, 6 হলো, 4 আর 5 9 হলো, 8 আর 6 14 হলো। আচ্ছা, হাতে 1 আছে, 9 আর 1 10, 10 আর 4 14, 4 3 হলো, দেখে 3। তাহলে কি হলো আমার? গুণ করে এত দূর 3 4 4 9 6/3। এটাকে একটু পূর্ণ আকারে সাজিয়ে নিই। 3 4 4 9 6, 3 1 3, 4 নামলো, 3 1 3 1, 4 নামলো, 3 4 12, 4 করে 2 2 করে 4,
2 দিতে 9 লাগলো, 3 9 27, 7 8 9, 2 হলো 6, 3 আষ্টে 24, হ্যাঁ 3 আষ্টে 24, 4 কত 6, 2 দিতে, তাহলে এটা 2টা উপরে যাবে আর 3টা নিচে যাবে। তাহলে এত ঘন সেমি, এটা আমার রাফ কিন্তু, ঠিক আছে। তাহলে কত বেরিয়েছে? 11,498 পূর্ণ 2/3, 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি এই গোলকটার আয়তন। আর এই গোলকটা যখনই করা হচ্ছে, জলের ভিতর দেওয়া হচ্ছে, তখন সেই আয়তনটার জলটাই তো অপসারিত হচ্ছে। তাহলে তাহলে অপসারণ কত হলো? এত ঘন সেমি জল অপসারণ হলো। তাহলে অতএব জল অপসারণ হলো 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি। আশা করি আমি উত্তরটা না লিখলেও তোমরা লিখতে পারতে। তো চলো আমরা 4 দাগের অঙ্কটা সুন্দরভাবে বুঝলাম এবং নিজেরা একটু আধরা প্র্যাকটিস করলাম। চলো এরপর আমি 5 দাগেরটা করব। 5 দাগের তো অঙ্কটা কি আছে প্রথমে সেটা পড়ে নেব, তারপর আমি নেক্সট অঙ্কে বা কিভাবে কি করতে হবে তারপরে যাব, ঠিক আছে। দেখো বইয়ে কি বলে দিয়েছে সেটা প্রথমে পড়ি, যে কোনো গোলাকার গ্যাস বেলুনে ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, বেশ 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের এবং পরের ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করো। দেখো ধরো এই আমাদের গোলাকার বেলুন আছে, বেলানাকার বলছি, গোলকের আকারে বেলুনটা রয়েছে। এই বেলুনটার ফোলানো অবস্থানে নর্মাল রয়েছে, এর ব্যাসার্ধ কত? ডাইরেক্ট ব্যাসার্ধ 7 cm বলে দিয়েছে, তাই তো। এইটা এবার মুখে হাওয়া দেওয়া হয় বেলুন, তোমরা যদি মেলা টেলা গিয়ে থাকো তাহলে দেখতে পাবে যে বেলুন নর্মাল থাকে না, প্রথমে করা থাকে, তারপর সেটা হাওয়া দিয়ে ফোলানো হয়, তাই তো। তো নর্মাল যখন আছে বেলুনটা কি দেখছি 7 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত রয়েছে। যা এটা আমি হাওয়া দিয়ে দিলাম, কি করলাম? হাওয়া দিয়ে দিলাম। বেলুন হাওয়া দিলে কি বাড়বে কি বাড়বে না? যদি লিক বেলুন না হয় তাহলে বাড়বে। দেখলাম যে এর ব্যাসার্ধটা 7 নয়, কত হয়ে গেছে? 21 সেমি হয়ে গেছে। কত? 21 সেমিতে কনভার্ট হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, প্রথমে তো এইটুকুনি বেলুন ছিল, হ্যাঁ ছোট ছিল। এই যে বড় বেলুন হয়েছে এদের নিশ্চয়ই ক্ষেত্রফল একটা রয়েছে, হ্যাঁ ক্ষেত্রফল আছে। তাহলে বলো, এবারে প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে বলো যে পূর্বে যখন বেলুনটি ফোলানো হয়নি তখন আর বেলুনটি ফোলানোর পর, মানে ছোট অবস্থায় বেলুনের ক্ষেত্রফল আর এই বড় অবস্থায় বেলুনের ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে হবে। কি বের করতে হবে? অনুপাত। তাহলে আমি সূত্র আমার কি জানি, একদম বাঁধা ধরা সূত্র, চুপচাপ লিখে যাব 4πr²। এই তো সূত্র আমি জানি, তাই না। তাহলে কি লিখি? ফোলানোর পূর্বে বেলুনটির ক্ষেত্রফল ছিল, কি জানি 4 লিখবো, পাই লিখবো, আর কত 21 মানে 7 স্কোয়ার লিখবো, এত কি বর্গ সেমি। ক্ষেত্রফলের সবসময় বর্গ সেমি হয়। এবার বেলুনটা ফোলানো হয়ে এত বড় হয়ে যাচ্ছে, এই ছোট এইটুকুনি থেকে এত বড় এক্সটেন্ড হয়ে গেছে, বড় হয়ে গেছে, তার নিশ্চয়ই একটা ক্ষেত্রফল হবে, হ্যাঁ হবে। তাহলে লিখে দিই সেটাও, ফোলানোর পর বেলুনটির ক্ষেত্রফল হবে কত? সূত্রের 4 লিখবো, তারপর পাই লিখবো, তারপর আর কত হয়ে গেছে 21 সেন্টিমিটার, তাহলে 21 স্কোয়ার বর্গ সেমি লিখবো। আমি ক্যালকুলেশনগুলো করলাম না, তোমাদের একটু পরেই বুঝতে পারবে কেন করলাম না, না করলেই সুবিধা। ওকে, তো চলো করে যাই। তাহলে অতএব কি জানি?
বেলুনটি ফোলানোর পর এবং পূর্বে ক্ষেত্রফলের অনুপাত, বেলুনটি ফোলানোর পূর্বে না পর, প্রথমে দেখতে, আচ্ছা পূর্বে এবং পরের, আচ্ছা বেলুনটি ফোলানোর পূর্বে ও পরে ক্ষেত্রফলের অনুপাত কি সমান, পূর্বে এইটা হয়েছিল, পূর্বে কোনটা 4π7 স্কোয়ার, পরে কোনটা এটা হয়েছিল ইউজ টু 4π21 স্কোয়ার। দেখো এইদিকেও 4π আছে, এইদিকেও 4π আছে, তাহলে রাখার প্রয়োজন আছে? কিচ্ছু রাখার প্রয়োজন নেই, হটিয়ে দাও তাড়াতাড়ি, চলো হটিয়ে দাও, ক্যান্সেল আউট করে দাও। তাহলে কি পড়ে আছে 7 স্কোয়ার মানে 7 × 7, বেশ 4π তো আগে হটিয়ে দিয়েছি, তাহলে কি এখানে কি পড়ে আছে এই পদে 21 স্কোয়ার মানে 21 × 21। এবার লক্ষ্য করো এই 7-এর জায়গায় আমি 1 লিখছি আর এই 7-এর জায়গায় 1 লিখছি, ভুল লিখছি? হ্যাঁ ভুল লিখছি। তাহলে ঠিক করতে গেলে কি করতে হবে, এই 21-এর জায়গায় আমাকে 3 লিখতে হবে, এই 21-এর জায়গায় 3 লিখতে হবে। প্রশ্ন হচ্ছে আমি ফটফট করে লিখে ফেললাম কি করে। দেখো এইটা হচ্ছে 7, এখানে কি রয়েছে 21 × 21 আর নিচে আছে 7 × 7, এই 7-এর সঙ্গে এই 21-এ কাটলে 3 হবে, এই 7-এর সঙ্গে এই 21 কাটলে 3 হবে, তাহলে 3 × 3 9 আর এখানে 1 1 করে পড়ে থাকে, তাহলে সেই জন্য আমি 21 আর এটা এই 1 × 1 লিখলাম আর এখানে 3 × 3 লিখলাম। ওকে, এবার দেখো 1 × 1 1 হয়, এই 3 × 3 3 3 কত 9, ব্যাস অঙ্ক কমপ্লিট। এটাই আমার আনসার। এবার তোমরা সুন্দরভাবে সাজিয়ে নিজেদের মতো করে আনসারটা লিখে নেবে। আশা করি তোমাদের এই অঙ্কটা কোনো জায়গায় প্রবলেম হয়নি, হওয়ার তো আশা করি কথা নয়। যদি তারপরে প্রবলেম হয় তোমরা কি কাজ করবে, কমেন্ট সেশনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কমেন্ট সেশনে যাও, লিখে পাঠাও যে 5-এর দাগের এই অংশটা বা যে কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা থাকে তোমরা জানিও, আমি প্রতিটা ডাউট ধরে ধরে আস্তে আস্তে ক্লিয়ার করবো। ওকে, চলো এরপর আমরা 6 দাগের অঙ্কটা করবো, কিন্তু তার আগে একটু জল খেয়ে নিই। তোমরা জল খেয়ে নাও, কারণ একটা না 42 মিনিট কথা বলা হয়ে গেছে। চলো 6 দাগের অঙ্কটা কি বলেছে প্রথমে পড়ে নি। 6 দাগের অঙ্কটা কি বলেছে, যে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। বেশ, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। দেখো বাটি মানে কি, প্রথমে বাটি মানে কি এটা বুঝতে হবে, ঠিক আছে? বাটির ছবি আঁকতে হবে, তারপর অঙ্ক করতে হবে, তার আগে অঙ্ক না। চলো, বাটি মানে এই এমন একটা অংশ, পাত লেগেছে কোন জায়গাটায়, এই এই অংশগুলোতে পাত লেগেছে, তাই তো? তোমাদের বাড়িতে নিশ্চয়ই বাটি ইউজ হয়, বাটি যখন ইউজ হয় দেখবে এই অংশটায় কি কোনো পাত লাগে? লাগে না, এই অংশটা খালি থাকে, সেখান দিয়ে খাওয়া হয়। আর এই যে বাইরের দিকে এই যে অংশটা, এখানটায় পাত লেগেছে, তাহলে পাত লেগেছে এই অংশটায়, তার মানে কি এই অংশটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। এবারে এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কি করতে হবে, দেখো আমি আগেও দেখিয়েছি, এখনো আরেকবার দেখে নিচ্ছি। তোমাদের বলেছিলাম মনে, আরে এখানে না, চলো দেখো কি দেখিয়েছিলাম, যে শুধুমাত্র এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে 2πr² মানে 4πr² হাফ করে দিলাম, ব্যাস গল্প মিটে গেল। কিন্তু যখন এই অংশটার আর সাথে সাথে এই অংশটা নির্ণয় করতে হবে, তখন 2πr² প্লাস πr² মানে এই অংশটা যোগ হচ্ছে, তাহলে 3πr²। কিন্তু আমাকে এখন কোনটা চেয়েছে, এটা চেয়েছে বাটির, তাহলে 2πr² আমি ইউজ করব। তাহলে করে দিই, তাহলে এই অংশটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি 2πr², ঠিক আছে? কিন্তু এখানে
ক্ষেত্রফল তো বলে দিয়েছে আমাকে, তাই না? দেখো বলে দিয়েছে কত, 127 পূর্ণ 2/7 সমান 127 পূর্ণ 2/7 বলে দিয়েছে। আর উত্তর কি চেয়েছে? উত্তর চেয়েছে আমাদের বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য। দেখো ধরো এটা আর আর এটা হলেই 2r, এই যে দৈর্ঘ্যটা এটা নির্ণয়। আচ্ছা গুলোকে আমরা কি জানি যে এটাও এদিকে যা হবে উপর দিকেও তাই হবে, এদিকেও তাই হবে, এদিকেও তাই হবে। তাহলে আমরা যদি এই যে আরটা এখানের আরটাই যদি নির্ণয় করি সেটাই তো এই আর সেটাই আমি 2r এ কনভার্ট করতে পেরে যাব। ঠিক আছে, তাহলে আমরা এই আরটা কত সেইটা জানবো। তাহলে লিখতে হয় কি শর্তানুসারে, তোমরা একটু নিজেরা লিখে নিও শর্তানুসারে। ঠিক আছে, শর্তানুসারে লেখার পর কি লিখবো, 2 πr² ইকুয়াল টু, আরে বাবরে একটু কাজ দিয়ে দিয়েছে, কি কাজ? চলো আমরা একটু রাফে এখানটায় করে নিই, পূর্ণটা ভেঙে নিই। 127কে 7 দিয়ে গুণ করে নিই, 7 7 49 9, হাত থেকে 4, 7 দুগুণে 14, 14 আর 4 18, 8 হাত থেকে 1, 7 একে 7 রাখে 8, আর 2 যোগ করতে হয়, এই 2 যোগ করে দিলাম, 9 আর 2 11, 8 রাখে 9, 8, 891। চলো লিখে দিই কত, যে 891/7। এবারে ব্যাপার হচ্ছে যে এই যে 127 পূর্ণ 2/7 আমি কিভাবে করলাম 891/7। দেখো সিম্পল নিয়ম, এটার সাথে গুণ করব। কি করব? গুণ করব, যে গুণফল হবে উপরের তার সাথে যোগ করব। কি করব? উপরের সাথে যোগ করব, সিম্পল ফান্ডা। নিচের দিকে আসব, গুণ করে যেটা গুণ হবে উপরের দিকে যাব, উপরে যেটা রয়েছে তার সাথে যোগ করে দেবে, তারপরে উপরে লিখে দেবো, আর নিচে যেটা ছিল তেমন রয়ে যাবে। ওকে, ব্যাস, আশা করি বোঝা গেছে। এবার দেখো, এবার আমাদের কাজটা কি বেঁচে রইল। এরপর আমাদের কাজ ডান দিক বাম দিক করতে হবে, আর কিছু করার নেই। আর স্কোয়ারটা আমি রেখে দিলাম, 891/7 থাকলো। 2টা গুণ আছে, তাহলে নিচের দিকে করে দেবো। আর পাইটা উপরে আছে, নিচে করব। নিচে পায়ের মান কত, 22/7 এখানে হবে না, এটার দিকবাজিকে উপরে চলে যায়, তাই তো? আশা করি তোমাদের এই পোর্শনটা বোঝা গেছে। এবার আমি একটু কাটাকাটি করব, কাটাকাটি করলে বুঝতে পারা যাবে সহজেই। যেমন ধরো 11 দুগুণে 22, আর এটা হচ্ছে 8 11 88, 88 89 1 হলো, আর 11 11। ওকে, এবার দেখো এই 7 আর এই 7 কেটে গেল, তাহলে কি পড়ে আছে উপরে 81 পড়ে আছে, আর নিচে কি পড়ে আছে 4। এটা হচ্ছে আর এ স্কোয়ারের মান। আর স্কোয়ারটা সমান অপোজিট দিকে কি হল গেলে কি হয়, রুট হয়ে যায়, করে দিলাম। 81কে যদি আমি ভাঙি 9 গুণিতক 9, আর 4কে যদি ভাঙি কি হবে 2 গুণিতক 2। এবার লক্ষ্য করো, রুট থেকে বাইরে বের হলে দুটো থাকলে কি হয়, একটা আসে। বেশ, উপরে 2টো 9 ছিল, একটা বাইরে আসলো, নিচে 2টো 2 ছিল, একটা 2 বেরোলো। আমাকে তো আর জানতে চেয়েছে, কি জানতে চায়নি, আমাকে 2r জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? ব্যাস জানতে চেয়েছে, ব্যাস। ব্যাস মানে 2r, আর ব্যাসার্ধ মানে শুধু r। ঠিক আছে, তাহলে অতএব বাটিটির মুখটির ব্যাস সমান 2r ইকুয়াল টু 2 ইন্টু 9/2। এই 2 এর 2 কাটা গেল, তাহলে হলো কি 9 কি ঘন সেমি, এই শুধু সেমি, হ্যাঁ সেমিতেই আছে আনসারটা, তাহলে 9 সেমি আনসার। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা 6 দাগের অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে কি করতে হবে তোমরা সেটা বেটার নো। চলো এরপর আমরা আজকে আমি 6 পর্যন্ত করে দেখালাম। এর পরের সেশনে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো তোমাদের ডাউট ধীরে ধীরে এক একটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করব। যদি কোনো জায়গায় ডাউট থাকে যায় তোমরা কমেন্ট সেশনে জানিও, আমি প্রতিটা ডাউট আবার রিপিট ভিডিও এনে ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।